বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের দেশের অদৃশ্য শত্রুর সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশ্ব কাশ্মীরকে যেভাবে চেনে, বাংলাদেশকে সেভাবে চেনে না। এই অজ্ঞতা আকস্মিক নয়। কাশ্মীরকে নিয়ন্ত্রণ করা হয় দৃশ্যমান দখলদারিত্বের মাধ্যমে, সৈন্য, কারফিউ এবং জরুরি আইনের উপস্থিতিতে। বিপরীতে 5 আগস্ট 2024 পর্যন্ত বাংলাদেশকে শাসন করা হয়েছে অনেক নীরব কিন্তু অনেক ক্ষেত্রে আরও কার্যকর পদ্ধতিতে। রাজনৈতিক সমন্বয়, অর্থনৈতিক নির্ভরতা, নিরাপত্তার অজুহাতে ভিন্নমত দমন এবং নিয়ন্ত্রিত নীরবতার মাধ্যমে ভারত থেকে যা বন্ধুত্ব হিসাবে উপস্থাপিত হয়, ঢাকার অনেক মানুষের কাছে তা প্রায় আধিপত্যের অনুভূতি সৃষ্টি করে। তুরস্কে একাধিকবার ভ্রমণের অভিজ্ঞতায় আমি তুর্কি সমাজকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। চায়ের দোকান বা মসজিদের বারান্দায় বসে অনেকের সাথে আলোচনায় প্রায় কাশ্মীর বা গাজা নিয়ে কথা শুনেছি। মানুষ সহজেই মুসলমানদের দুর্ভোগ চিনতে পারে যখন তা পরিচিত রূপে আসে, দখল, শরণার্থী শিবির, চেকপয়েন্ট বা অবরোধের মাধ্যমে। কখনো কখনো তারা আমার দেশ বাংলাদেশ সম্পর্কে জানতে চায়। সাধারণ প্রশ্নগুলো হয়, বাংলাদেশ কি মুসলিম দেশ? মানুষ কি শান্তিতে থাকতে পারে? আমি হয়তো বলেছি অনেক সময়, হ্যাঁ, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু সেখানেও মুসলমানরা বিভিন্নভাবে নিপীড়নের শিকার, কাশ্মীরের মতো, কখনো কখনো তারও বাইরে। যখন বলি যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় 91% মুসলিম, যা আনুপাতিকভাবে তুরস্কের কাছাকাছি, তখন অনেকেই অবাক হয়। তখন প্রশ্ন ওঠে, কিভাবে এমন দমন সম্ভব? নিপীড়ন সবসময় সংখ্যাগরিষ্ঠ বনাম সংখ্যালঘু দ্বন্দ্বের মাধ্যমে আসে না। কখনো এটি আসে এমন একটি রাষ্ট্র থেকে যা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং আঞ্চলিক জোটকে ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে শিখেছে। বাংলাদেশে দমনপীড়ন মুসলমানদের একটি জনগোষ্ঠী হিসাবে নয়, বরং একটি রাজনৈতিক ও নৈতিক শক্তি হিসাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, বিশেষত যখন তারা ভারতের প্রভাবের সমালোচনা করে বা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত কোনো শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানায়। 1971 সাল থেকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিদ্যমান, কিন্তু বাস্তবে সার্বভৌমত্ব অনেক সময় শর্ত সাপেক্ষ থেকেছে। ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক হিসাবে উপস্থাপন করে, আর বাংলাদেশের সরকারগুলো ক্ষমতার প্রেক্ষিতে তা পুনরাবৃত্তি করে। যখন কোনো সরকার স্পষ্টভাবে ভারতপন্থী হয়, তখন দমন পীড়নকে স্থিতিশীলতা হিসাবে তুলে ধরা হয়, আর যখন সেই সমন্বয় দুর্বল হয়, তখন চরমপন্থা শব্দটি সামনে আসে। এটি এক ধরনের নব্য ঔপনিবেশিক বা প্রভাব, যেখানে ঔপনিবেশিক পতাকা নেই কিন্তু নিয়ন্ত্রণ বিদ্যমান। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের অন্যতম প্রাণঘাতী সীমান্ত হিসাবে পরিচিত। যুদ্ধের কারণে নয়, বরং নিয়মিত গুলিবর্ষণের কারণে বছরের পর বছর সীমান্তে বাংলাদেশি বেসামরিক নাগরিকরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছে। বিভিন্ন মানবাধিকার প্রতিবেদনের মতে 1972 থেকে 26 সালের মধ্যে প্রায় 1963 জন নিহত হয়েছে, যা গড়ে প্রায় 35 জন। এইসব ঘটনার খুব কম ক্ষেত্রে বিচার বা কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা গেছে। একটি অস্বস্তিকর প্রশ্ন থেকে যায়, কিভাবে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে এক পক্ষের নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে অন্য পক্ষের নিরস্ত্র নাগরিকদের হত্যা করতে পারে? গত 15 বছরে ফ্যাসিবাদের সময় এই প্রবণতা আরও তীব্র হয়েছে। বিরোধী রাজনীতি, বিশেষত দৃশ্যমান ধর্মীয় বা রক্ষণশীল গোষ্ঠীগুলো শুধু প্রান্তিকই নয়, নিরাপত্তা হুমকি হিসাবে চিহ্নিত হয়েছে। আবরার ফরহাদ একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ভারতের সঙ্গে একটি পানি বন্টন চুক্তির সমালোচনা করার পর সন্ত্রাসী ছাত্রলীগের সদস্যদের হাতে নিহত হয়। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হন। সাংবাদিক মাহমুদুর রহমান বারবার কারাবরণ করেন এবং অত্যাচারের শিকার হন। তার পত্রিকা আমার দেশ বন্ধ করে দেওয়া হয়। জামাত ইসলামী, যা ভারতের প্রভাবের সমালোচনা অন্যতম সক্রিয় দল, প্রায় ভেঙে ফেলা হয়। শত শত কার্যালয় ধ্বংস করা হয়। শীর্ষ নেতাদের বিতর্কিত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং হাজার হাজার কর্মী গ্রেফতার হন। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জুলুমের স্টিম রোলার চালানো হয়। এটি আর স্বাভাবিক রাজনীতিক প্রতিযোগিতা ছিল না, এটি ছিল মুছে ফেলার একটি প্রচেষ্টা।
2024 সালের জুলাইয়ের ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যায়। এরপর শুরু হয় একটি নতুন বর্ণনার লড়াই। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে চরমপন্থীদের হাতে পড়া রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে তার বৈশ্বিক খ্যাতি সত্ত্বেও সন্দেহের চোখে দেখা হয়, তাকে বিতর্কিত করা হয়। কিন্তু দেশের ভেতরে এই বর্ণনা পুরোপুরি মেলে না। সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সহিংসতা বা নীতিগত পরিবর্তনের কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপদ অনুভব করেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তার প্রতিরক্ষা সম্পর্ক বৈচিত্র্যময় করার চেষ্টা করেছে। তুরস্ক চীনের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে। এতে ভারতের কৌশলগত মহল অস্বস্তি দেখা দিয়েছে, যা এই সম্পর্কের অন্তর্নিহিত সীমানার ইঙ্গিত দেয়। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রায় 2 কোটি নতুন ভোটার অংশগ্রহণ করে। এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের জন্য ছিল না, এটি ছিল সার্বভৌমত্ব, আত্মপরিচয় এবং বহিরাগত প্রভাবের সীমা নির্ধারণের প্রশ্ন। যুব সমাজের স্লোগানগুলো স্বাধীনতা, জনগণের ক্ষমতা এবং আত্মনির্ভরতার দাবি এই বৃহত্তর মনোভাবের প্রতিফলন। এগুলো কেবল আবেগ নয়, বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা, নীরবতা এবং রাজনৈতিক বাস্তবতার সংক্ষিপ্ত প্রকাশ। এই প্রেক্ষাপটে ভারতের প্রতি সমালোচনামূলক মনোভাবকে শুধুমাত্র বিরোধিতা হিসাবে দেখা যথেষ্ট নয়। এটি একটি বৃহত্তর কাঠামোর প্রতি প্রতিক্রিয়া, একটি ব্যবস্থার মূল্যায়ন যা বহু বছর ধরে গড়ে উঠেছে। বাংলাদেশের ভবিষ্যৎ তাই শুধু বর্তমান রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করবে না, বরং রক্ত, নীরবতা এবং স্মৃতিতে গঠিত অভিজ্ঞতার উপর নির্ভর করবে, যা আগামী প্রজন্মের রাষ্ট্রচিন্তা ও নীতি নির্ধারণকে প্রভাবিত করবে। ভারতের অদৃশ্য নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বর্তমান সরকারকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য চেষ্টা করে চালিয়ে যেতে হবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।